ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র কলকাতা সমস্ত ছাত্রছাত্রীকে আমি আমার শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করব। আজকে এই ক্লাসটি এখানে আমি পড়াবো মেনলি ইউনিট 1 এর বিএসসি 131 এর ইউনিট 1 এর 1.3.4 নেচার অফ এডুকেশন। তো এই নেচার অফ এডুকেশন এটা বলতে আমরা কি বুঝবো? নেচার অফ এডুকেশন এখানে কি বলা হবে যে নেচার অফ এডুকেশন বলতে শিক্ষার কি প্রকৃতি রয়েছে, অর্থাৎ শিক্ষার মধ্যে কি কি বৈশিষ্ট্যগুলো রয়েছে যেগুলোকে আমরা অন্যের থেকে শিক্ষাকে পৃথক করব। শিক্ষার প্রকৃতি বলতে গেলে আমরা প্রথমেই বলবো যে কথাগুলি সেগুলি হলো শিক্ষা হলো একটি ব্যাপক বস্তু এবং শিক্ষা জীবনব্যাপী প্রক্রিয়া। আমি আগের ক্লাসেও তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে শিক্ষা হলো জীবনব্যাপী একটি প্রক্রিয়া এবং জটিল একটি প্রক্রিয়া। কেন জীবনব্যাপী প্রক্রিয়া? কারণ হচ্ছে শিক্ষা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমরা যখন জন্মাই মাতৃগর্ভে যখন ভ্রূণ হিসাবে আসি তখন থেকে এবং আমাদের মৃত্যু আগে পর্যন্ত আমরা যা কিছু শিখি তাই আমাদের শিক্ষার অন্তর্গত। এবং শিক্ষা মানে শুধুমাত্র যে আমরা যা শিখলাম সেটা সেই মাত্র শিখে শেষ করে দিলাম তেমনটি কিন্তু নয়। শিক্ষা জীবনব্যাপী প্রক্রিয়া কেন বলবো? কারণ হচ্ছে অভিজ্ঞতার পুনর্গঠন, পুনঃসৃজন এই শিক্ষাক্ষেত্রে সম্ভব। তাই শিক্ষা কিন্তু জীবনব্যাপী প্রক্রিয়া, সারা জীবন ধরে আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারি। এবার শিক্ষাকে আমরা অন্য দিক থেকে দেখলে কি দেখব? যে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন। অভিজ্ঞতার পুনর্গঠন বলতে আজ আমি যেটা শিখলাম নেক্সট দিন আমি অন্য একটি কাজ করতে গেলাম এবং পূর্বের যে শেখা এবং পূর্বের যে অভিজ্ঞতা সেটার মাধ্যমে নতুন আমি যে কাজটি করব সেটার সঙ্গে যখন ওই পুরানো অভিজ্ঞতা যোগ করে আমি নতুন কোনো কাজকে সফলভাবে করতে পারবো তখনই সেটা হবে অভিজ্ঞতার পুনর্গঠন। নেক্সট আমি নেচার অফ এডুকেশনে বলতে পারি যে দেশের উন্নয়নে কিন্তু আমাদের নেচার অফ এডুকেশন সাহায্য করে। কি করতে? দেখো, দেশের উন্নয়নে কি করে সাহায্য করবে? একজন শিক্ষার্থীকে সে যদি প্রকৃত শিক্ষা গ্রহণ করে, শুধুমাত্র ফর্মাল এডুকেশন নয়, ফর্মাল এডুকেশনের মাধ্যমেই মানে আমরা কতগুলো ডিগ্রি বা ডিপ্লোমা পেলাম এবং সেগুলির মাধ্যমেই যে আমরা দেশের উন্নয়নে বা দেশের বিকাশ ঘটাতে পারবো এমন কিন্তু নয়। দেশের উন্নয়নের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা কি? দেশের উন্নয়নের জন্য আমাদের প্রকৃতই শিক্ষার প্রয়োজন। তাহলে শিক্ষা হলো দেশের উন্নয়নে সাহায্য করবে। শিক্ষা দেশের উন্নয়নে কিন্তু সাহায্য করবে। সেটা কিভাবে সাহায্য করবে? আমাদের সমাজের পরিবর্তন ঘটিয়ে। একজন ব্যক্তির যদি পরিবর্তন হয় তাহলে পুরো সমাজের পরিবর্তন হতে পারে। একজন ব্যক্তির মতাদর্শের মাধ্যমে পুরো সমাজ পরিবর্তন হওয়া সম্ভব। সেটা আমি রবীন্দ্রনাথ বা আমরা সেটা গান্ধীজির মতবাদ, তাদের মতাদর্শ, তাদের জীবনাদর্শ সেগুলো যখন আমরা জানবো তখন বুঝতে পারবো যে এনাদের মাধ্যমেও কিন্তু স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ এনাদের মাধ্যমে কিন্তু আমাদের দেশের কিন্তু কি হয়েছে? দেশের উন্নতি এবং দেশের উন্নয়নে কিন্তু তারা সাহায্য করে গিয়েছেন এবং তাদের দ্বারা কিন্তু দেশের উন্নতি সম্ভব হয়েছে। তাই জন্য কিন্তু একজন শিক্ষার্থী পারে দেশে মানে সে একজন নাগরিক হিসাবে দেশের উন্নয়নে সাহায্য করতে পারে এবং সেটা সম্পূর্ণ শিক্ষার মাধ্যমে। সম্পূর্ণ শিক্ষার মাধ্যমে কিন্তু একজন শিক্ষার্থী দেশের উন্নয়নে সাহায্য করতে পারে। এছাড়া আমরা কি বলবো? ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ। ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ কিন্তু শিক্ষার মাধ্যমেই সম্ভব।
শিক্ষা তাহলে কি? ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে। সর্বাঙ্গীন বিকাশ বলতে আমরা কি বুঝবো? যে ব্যক্তির দৈহিক বিকাশ, তার তার হচ্ছে কি মানসিক বিকাশ, তার প্রক্ষোভিক বিকাশ বা তার বৌদ্ধিক বিকাশ, তার নৈতিক বিকাশ, তার মূল্যবোধের বিকাশ, এগুলোর তার আধ্যাত্মিকতার বিকাশ, এগুলোর মাধ্যমে কিন্তু একজন ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ সম্ভব। আর সেটা সম্ভব কিসের কারণে? কিসের জন্য? শিক্ষার জন্য। শিক্ষার জন্যই কিন্তু একজন ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ সম্ভব। এছাড়া শিক্ষাকে আমরা কি বলবো? যে এটা হচ্ছে দ্বিমুখী একটি প্রক্রিয়া। অতীতে শিক্ষাকে দ্বিমুখী প্রক্রিয়া হিসেবে আমরা দেখেছি ভাববাদ, প্রকৃতিবাদ বা আমাদের ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থাতে, বৈদিক শিক্ষাতে আমরা দেখে থাকি যে শিক্ষা দ্বিমুখী, খানিকটা দ্বিমুখী। সেখানে কারিকুলাম তো সেইভাবে ছিল না, সেখানে যে কারিকুলাম গুলো ছিল সেগুলো সবই কিন্তু বেদ, পুরাণ, এগুলো কিন্তু মুখে মুখে মুখস্থ করে মনে রাখতে হতো, এবং সেটাকে আমরা সবাই জানি যে শ্রুতি, তাকে শ্রুতি বলা হয়। তো সেখানে কিন্তু যে কারিকুলাম ছিল সেই কারিকুলামকে অত ইম্পর্টেন্স দেওয়া হতো না, বেশি ইম্পর্টেন্স তাদেরকে দেওয়া হতো শিক্ষককে। তাহলে শিক্ষা যদি দ্বিমুখী প্রক্রিয়া হয় তাহলে তাকে আমরা কি বলবো? যে সেখানে থাকবে কে? একজন শিক্ষার্থী আর একজন শিক্ষক। তো একজন শিক্ষক আর শিক্ষার্থী যখন শিক্ষা ব্যবস্থাতে থাকবে তখন কিন্তু সেই শিক্ষা দ্বিমুখী হবে। আর যখন আমরা শিক্ষাকে ত্রিমুখী প্রক্রিয়া বলবো, ট্রাইপোলার প্রসেস, তখন কিন্তু সেখানে শিক্ষার্থী, শিক্ষক, তার সঙ্গে কিন্তু সমাজে থাকবে। তার সঙ্গে কে থাকবে? নতুন করে যোগ হবে সমাজ। সমাজ কিন্তু, সমাজ ছাড়া কিন্তু শিক্ষক, শিক্ষার্থী কারোর কিন্তু কোনো অস্তিত্ব নেই। তো শিক্ষা, তাহলে শিক্ষাকে আমরা বলতে পারি ত্রিমুখী একটি প্রক্রিয়া। এছাড়া আমরা কি বলতে পারি? যে শিক্ষা জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয় করতে কিন্তু সাহায্য করে। শিক্ষা জ্ঞান, অভিজ্ঞতা। আমরা জ্ঞান, নলেজ কোথা থেকে গেইন করি? আমরা নলেজ বৃদ্ধি করি আমরা শিক্ষার মাধ্যমে। আমরা যত বেশি পড়াশোনা করব তত বেশি শিখব। এই জন্য বোধহয় অতীত থেকে বলা হয় যে তোমরা দেখে থাকবে যে সেখানে বলা হয় যে শিক্ষা, যে যত বেশি পড়াশোনা করেছে সেই সম্প্রদায় তত বেশি এগিয়ে গেছে। অর্থাৎ যে সম্প্রদায় বই বেশি পড়েছে তারা বেশি এগিয়ে গিয়েছে। এই জন্য বোধহয় অতীত থেকে ব্রাহ্মণকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ তারা হয়তো সেই সময় সমাজ সৃষ্টির পরে তারা হয়তো সমাজের যে ভাগগুলো হয়েছে তার আগেই তারা হয়তো একটু বেশি পড়াশোনা করেছেন, যেটা থেকে আমরা বলতে পারি হয়তো তারাই হয়তো সমাজে এই কারণে এগিয়ে গিয়েছেন বা তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছিল। যাই হোক, এই বিষয়ে আমি আসবো না। যেটা বলার যে শিক্ষা কিন্তু মানে জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয় এই কারণে বলবো যে যে যত বেশি জ্ঞান অর্জন করবে, যে যত বেশি শিখবে, তাহলে সে তত বেশি জ্ঞান অর্জন করবে। যে পুরানো অভিজ্ঞতাকে আবার নতুন কাজের সঙ্গে সংযোগ স্থাপনাতে পারবে, তাহলে সে বেশি করে শিখবে। তো জ্ঞান আর অভিজ্ঞতা যদি দুটোকে একসঙ্গে যদি সমন্বয় করা যায় তাহলে কিন্তু সেটা আমাদের শিক্ষার্থীর ক্ষেত্রে বা ব্যক্তির ক্ষেত্রে কিন্তু তার জীবনের উন্নয়নে সাহায্য করবে। এবং সেটি কে সাহায্য করবে? জ্ঞান আর অভিজ্ঞতাকে সমন্বয় করতে আমাদের যে সাহায্য করবে তা হলো শিক্ষা। শিক্ষা কিন্তু জ্ঞান আর অভিজ্ঞতার সমন্বয় করতে সাহায্য করে। এরপরে আমি একটা কথা বলে রাখি যে শিক্ষা তো জীবনের একেবারে শুরু থেকে, তোমাদের প্রথমেই বললাম যে জন্ম থেকে শিক্ষা শুরু হয়। মোরে একটা কথা বলেছেন যে আমরা যতদিন বাঁচি ততদিন শিখি। আমাদের শেখার কোনো অন্ত নেই। তো আমাদের কিন্তু জ্ঞানও অর্জন করার কিন্তু একেবারে শেষ কোনো পরিধি দিয়ে দেওয়া হয়নি। আমাদের জীবনের কোনো শেষ পর্যায় বলে দেওয়া হয়নি যে এই পর্যন্ত তুমি জ্ঞান অর্জন করতে পারবে।
জ্ঞান কিন্তু মানুষ সারা জীবন ব্যাপী অর্জন করতে পারে, ঠিক অভিজ্ঞতার মতো। তো জ্ঞান আর অভিজ্ঞতাকে সমন্বয় করতে আমাদের তাহলে কে সাহায্য করবে? শিক্ষা। এটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তারপর নেক্সট বলবো, শিক্ষা একটি অটোনোমাস একটি প্রসেস, মানে একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া। স্বয়ংক্রিয় প্রক্রিয়া কেন বলবো? কারণ হচ্ছে কিনা শিক্ষা তার নিজের গতিতে চলে। শিক্ষা তার নিজের গতিতে চলে। শিক্ষাকে আমরা সিস্টেমেটিক মানে নিয়মতান্ত্রিক একটি প্রক্রিয়া হিসেবেও বলতে পারি। শিক্ষাকে একেবারে কন্টিনিউয়াস প্রসেস হিসাবেও ধরতে পারি, যে ধারাবাহিক প্রক্রিয়া। তো স্বয়ংক্রিয় কেন বলবো অটোনোমাস? কারণ হচ্ছে তার নিজের সবকিছু রয়েছে, সে নিজেই এগোতে পারে। শিক্ষা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। শিক্ষা পরিবর্তনশীল, কারণ হচ্ছে সমাজ পরিবর্তনশীল, ব্যক্তি নিজে পরিবর্তনশীল। ব্যক্তি পরিবর্তনশীল এই কথাটা বলা ভুল হবে। মানুষ মানে ব্যক্তি তার চিন্তা ভাবনা, মতাদর্শ, তার ধ্যান ধারণা সব কিন্তু পরিবর্তন হচ্ছে সমাজের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য। সে প্রতিনিয়ত পরিবর্তন করে যাচ্ছে তার চিন্তা ভাবনা, ধ্যান ধারণাকে। তো এই যে চিন্তা ভাবনা, ধ্যান ধারণা পরিবর্তন করছে, সেটা কিন্তু শিক্ষার মাধ্যমে। শিক্ষা তার গতিতে নিজে চলেছে, একেবারেই নিজের গতিতে। তার একটি নিয়ম রয়েছে, তার নিয়মেই সে কিন্তু এগিয়ে যাচ্ছে। সে স্বাধীন, সে কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। তো শিক্ষা কিন্তু অটোনোমাস একটি প্রসেস, অটোনোমাস প্রসেস, বা আমরা তাকে বলতে পারি স্বয়ংক্রিয় একটি কিন্তু প্রক্রিয়া। এটাকে আমি নিয়মতান্ত্রিক বা ধারাবাহিক প্রক্রিয়া কেন বলছিলাম? কারণ হচ্ছে এটি ওই যে বলছিলাম যে পরিবর্তনশীল। আমি প্রাচীন কালের শিক্ষা ব্যবস্থা যদি দেখি, মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা যদি দেখি, বৌদ্ধ শিক্ষা দেখি, জৈন শিক্ষা দেখি, তার সঙ্গে কিন্তু মডার্ন এডুকেশন সিস্টেম, বর্তমান শিক্ষা ব্যবস্থা, তার কিন্তু লক্ষ্য পরিবর্তন হচ্ছে, তার প্রকৃতি পরিবর্তন হচ্ছে, তার পরিধির পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। কারণ সমাজও পরিবর্তন হচ্ছে, তাই সে ধারাবাহিক ভাবে এগিয়ে চলেছে। তার মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই, যে শিক্ষা কিন্তু যে 2 মাসের জন্য বন্ধ হয়ে গেল এমন কিন্তু নয়। সে কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনে প্রতিনিয়ত সে শিখছে। এই যে বলছে যতদিন আমরা বাঁচি ততদিন শিখি, কন্টিনিউয়াস। তো এই কারণেই কিন্তু শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এবার আমরা যদি বলি শিক্ষা হলো একটি পরিকল্পিত আর উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। শিক্ষাকে যদি আমরা পরিকল্পিত আর উদ্দেশ্যমুখী প্রক্রিয়া বলি, তাহলে কি বলবো? শিক্ষা কিন্তু এই টোটাল সিস্টেম, শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু প্ল্যান মাফিকই সম্ভব। যে যখন ফর্মাল এডুকেশন হবে অবভিয়াসলি, সেটা কিন্তু পরিকল্পিত, যে আগে থেকে পরিকল্পনা হবে, যেখানে টিচার কারা থাকবে, স্টুডেন্ট পার্টিকুলার কোর্সে কি ধরনের হবে, এবং কারিকুলাম, যে পার্টিকুলার কোর্সের তার কারিকুলাম কি হবে, তার সিলেবাস গুলোর মধ্যে কোন কোন ইউনিট গুলো থাকবে, এগুলো কিন্তু সব আগে থেকে প্ল্যান করা হবে। কত ক্রেডিট থাকবে, এগুলো কিন্তু সব আগে থেকে প্ল্যান করা হবে। তাই জন্য শিক্ষা কিন্তু পরিকল্পিত। আবার শিক্ষা ক্ষেত্রে দেখা হয় যে সেখানে কিন্তু মানে যে ইনস্টিটিউশন, যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোও কিন্তু অনেক মানে পরিকল্পনা করে কিন্তু প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়, এবং তার চারপাশের এনভায়রনমেন্টকে দেখা হয়। অ্যাডমিনিস্ট্রেশন কি ধরনের হবে, এটি শিক্ষা ব্যবস্থার মানে পার্টিকুলার কোনো একটি কোর্সের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান করা হলো, যে এই প্রতিষ্ঠানে এই ডিগ্রি করানো হবে, এবং সেই ডিগ্রিগুলোর মধ্যে এই কোর্সগুলো করানো হবে, এই সাবজেক্ট গুলো থাকবে সেখানে, এবং সেখানে এই টিচার থাকবে, সেখানে কারিকুলাম এরকম থাকবে। এই সবকিছুর জন্য কিন্তু একটি পরিকল্পনার কিন্তু প্রয়োজন আছে, এবং তার জন্য কিন্তু উদ্দেশ্যও আছে।
কিছু উদ্দেশ্যে কিন্তু তারপরেই শিক্ষা, মানে আমরা শিক্ষা যখন, মানে কোনো শিক্ষা ব্যবস্থা যখন শুরু করব, তখন কিন্তু শিক্ষা ব্যবস্থার শুরুতেই যখন ধরো ন্যাশনাল এডুকেশন কমিশন গুলো গঠন করা হয়, মানে জাতীয় শিক্ষা কোনো কমিশন গঠন করা হয়েছে বা কমিটি গুলো, আমরা যেগুলো জানি রাধাকৃষ্ণন কমিশন বা মুদালিয়ার কমিশন, এগুলোর ক্ষেত্রে বা 1986 এর মানে 1986 1968 জাতীয় শিক্ষা যে নীতিগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে কি যে সেগুলোর জন্য কিন্তু কিছু উদ্দেশ্য রয়েছে, কিছু লক্ষ্য রয়েছে। আমরা প্রত্যেকটা কোর্স পড়ার আগে দেখবো যে প্রত্যেকটা ইউনিটের আগে বা কোর্সের আগেই দেখবে ফার্স্ট কিছু অবজেক্টিভস থাকে, সেগুলো কিন্তু পার্টিকুলার ওই কোর্সে কি পড়ানো হবে সেই উদ্দেশ্যগুলো কিন্তু আলোচনা করা হয়ে থাকে, যে এই উদ্দেশ্যে কিন্তু এই কোর্সটা করানো হবে। শিক্ষার্থীরা এই উদ্দেশ্যগুলোর মাধ্যমে তারা এই জিনিসগুলো শিখবে। কেমন? তো শিক্ষা কিন্তু উদ্দেশ্যমুখী এবং পরিকল্পিত। এবার শিক্ষাকে যদি আমরা সমাজমুখী বা ব্যক্তিমুখী বলি তাহলে কি বলবো? শিক্ষাকে যদি সমাজমুখী বলতে হয় তাহলে বলবো যে শিক্ষা কিন্তু সমাজের মানুষের কথা চিন্তা করেই কিন্তু শিক্ষা গঠন, মানে শিক্ষা ব্যবস্থার যে শিক্ষা পার্টিকুলার ডিগ্রি দেওয়া হয় বা কোর্স দেওয়া হয় সেগুলো সবকিছু কিন্তু সমাজের দিকে তাকিয়েই কিন্তু করা হয়। সেখানে শিক্ষা সমাজমুখী হবে মানে শিক্ষার যে লক্ষ্য বা উদ্দেশ্যগুলো থাকবে সেগুলো কিন্তু সমাজের উপর নির্ভর করে কিন্তু গড়ে উঠবে, যে তাতে করে যেন সমাজ যেন সমাজের যে লক্ষ্য বা উদ্দেশ্যগুলো সেগুলো যেন শিক্ষার মাধ্যমে ফুলফিল করা যায়, সেটা কিন্তু দেখা হবে। এবার ব্যক্তিমুখী কি? যাতে ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ শিক্ষার মাধ্যমে সম্ভব হয়, একজন ব্যক্তিকে আদর্শ নাগরিক হিসেবে যাতে গড়ে তোলা যায়, এগুলো কিন্তু শিক্ষার বৈশিষ্ট্য হবে বা শিক্ষার লক্ষ্য হবে, বা আমরা যেটা নেচার অফ এডুকেশনের কথা বলবো সেখানে কিন্তু এই বিষয়টা কিন্তু থাকতে হবে, যে শিক্ষা যেন সমাজমুখী হয় আর শিক্ষা যেন ব্যক্তিমুখী হয়। তো এগুলো তো গেল শিক্ষার লক্ষ্য। এইবারে আমরা যদি এডুকেশনকে আর্ট বলি, যে এডুকেশন আর্ট আবার এডুকেশন সায়েন্স, আর্ট যদি বলি তো সেক্ষেত্রে কি বলবো, আর এডুকেশন যদি সায়েন্স হয় সেক্ষেত্রে কি বলবো? শিক্ষাকে যদি আমরা বিজ্ঞান বলি তাহলে শিক্ষার নির্দিষ্ট কিছু জিনিস রয়েছে যার জন্য কিন্তু আমরা শিক্ষাকে বিজ্ঞান বলি। এই যে একটু আগেই বলছিলাম যে শিক্ষা সিস্টেমেটিক, এডুকেশন কিন্তু সিস্টেমেটিক, সেটা প্ল্যান, সেটা কিন্তু একটি অটোনোমাস, তার একটি প্রসেস থাকবে, অটোনোমাস প্রসেস থাকবে এবং সেটি কন্টিনিউয়াস প্রসেস। তো এগুলো কিন্তু, এছাড়া শিক্ষার যে মেথড হবে, যে মেথড থাকবে, যে রিসোর্স থাকবে, যে টিচার থাকবে, এই সবকিছু কিন্তু একটি, মানে সেগুলো কিন্তু সিস্টেমেটিক হবে এবং সেখানে কিন্তু সায়েন্স বলা হবে কারণ হচ্ছে এরও নিজস্ব কিছু থিওরি রয়েছে, শিক্ষারও কিন্তু নিজস্ব কিছু থিওরি রয়েছে, সেখানেও গবেষণা করার বিভিন্ন বিষয় বিভিন্ন টপিক রয়েছে। তো আমরা শিক্ষাকে সেই হিসাবে আমরা শিক্ষাকে বলতে পারি সেটি হলো সায়েন্স, সেটি বিজ্ঞান। আবার শিক্ষাকে আমরা আর্টও বলতে পারি। আর্ট বলবো কেন? আর্ট মিন্স কলা। তো এখানে আর্ট বলবো এই কারণে, শিক্ষার কোনো টপিক পড়ানোর বা শিক্ষার কোনো টপিক সম্পর্কে যখন আমরা জানবো, শিক্ষার কোনো একটি বিষয় সম্পর্কে যখন জানবো, তখন কিন্তু তার প্রেজেন্টেশন, আর্টিকুলেশন, তার যে সাইটেশন গুলো করবো, এগুলো কিন্তু সব কিন্তু থাকবে, খুবই ক্রিয়েটিভ থাকবে এবং এগুলোর মধ্যে আমরা বলতে পারি যে শুধুমাত্র যে সাবজেক্ট গুলোর মধ্যে আমরা মানে শিক্ষাকে কেন আমরা আর্ট বলবো, কারণ এর যে প্রেজেন্টেশনের বিষয়গুলো থাকবে এগুলো কিন্তু খুবই
সিস্টেমেটিক হবে এবং আর্ট হিসাবে যে যে গুণগুলো থাকা প্রয়োজন, আর্ট হিসাবে কোনো বিষয়ের মধ্যে যা যা গুণগুলো থাকা উচিত সেগুলো কিন্তু এই শিক্ষার মধ্যে রয়েছে। তো শিক্ষাকে কিন্তু আমরা আর্ট এবং তাকে কিন্তু আমরা সায়েন্স বলতে পারি। অর্থাৎ শিক্ষা কিন্তু কলা, অপরদিকে শিক্ষাকে আবার বিজ্ঞানও বলতে পারি। কেমন? তো এই গেল। এছাড়া তারপরের পয়েন্টে আসি। এবার আমরা যদি দেখি শিক্ষা রক্ষণশীল এবং সেগুলো হচ্ছে রক্ষণশীল এবং সংস্কারমুখী। শিক্ষাকে রক্ষণশীল কেন বলবো? শিক্ষাকে রক্ষণশীল বলবো এই কারণে, কারণ হচ্ছে এটি সেই গতানুগতিক যে আমাদের শিক্ষার যে ধ্যান ধারণা মূল্যবোধগুলো রয়েছে, যে সংস্কৃতি রয়েছে, সেগুলোকে এক প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মের মধ্যে যে ধারণ করে বহন করে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু শিক্ষা। তাহলে কি বলতে পারি? শিক্ষা এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের মধ্যে আমাদের যা যা সংস্কৃতি কালচার বলবো সেগুলো কিন্তু এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের মধ্যে বহন করে নিয়ে যাচ্ছে। তো তাই জন্য কিন্তু শিক্ষা কিন্তু কি বলবো সংস্কারমুখী। আমরা আমাদের ইতিহাস পড়লে দেখতে পাই সেখানের যে আমাদের প্রাচীনত্ব কি ছিল, আমাদের সংস্কার কি ছিল, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই কিসের মাধ্যমে? আমরা আমাদের শিক্ষার মাধ্যমে। এছাড়া আমরা যদি বলি শিক্ষা সংস্কারমুখী, সংস্কারমুখী বলতে কি বুঝবো? যে শিক্ষার মধ্যে যে পুরানো জিনিসগুলো রয়েছে যেগুলো সমাজের সঙ্গে বর্তমানে যায় না, অর্থাৎ বর্তমানে সমাজের সঙ্গে যেগুলো প্রাসঙ্গিক নয়, সেগুলো কিন্তু শিক্ষা দিনের পর দিন সেগুলোকে পরিবর্তন করছে এবং নিজের আঙ্গিকে সেগুলোকে তৈরি করে বহন করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ অতীতের যা যা ঐতিহ্য সংস্কৃতি সেগুলোকে বহন করছে, সঙ্গে সেগুলোর মধ্যে যেগুলোর প্রয়োজন নেই সেগুলোকে সংস্কার করে সেগুলোকেও বহন করে নিয়ে যাচ্ছে। তো আমরা বলতে পারি শিক্ষা কিন্তু সংস্কারমূলক এবং রক্ষণশীল। তো এই গেল হচ্ছে নেচার অফ এডুকেশন। তো নেচার অফ এডুকেশনে কিন্তু তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে শিক্ষা জীবনমুখী প্রক্রিয়া, এখানে শিক্ষাকে বলা হচ্ছে এটি অভিজ্ঞতা পুনর্গঠনে সাহায্য করে, শিক্ষা দেশের উন্নয়নে সাহায্য করছে, ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করছে, শিক্ষা জ্ঞান আর অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে সাহায্য করছে, শিক্ষা নিজে একটি স্বয়ংক্রিয় নিয়মতান্ত্রিক ধারাবাহিক প্রক্রিয়া। শিক্ষা কিন্তু আমাদের অভিযোজনে সাহায্য করছে। এই পয়েন্টে একটু আলোচনা করব। অভিযোজন, শিক্ষা কিন্তু অভিযোজনে সাহায্য করছে, মানে শিক্ষার মাধ্যমে কিন্তু আমরা অভিযোজনের দুটো মূল বিষয় আছে। আমরা অ্যাডজাস্ট করব কিভাবে, সমাজের সঙ্গে আমরা যদি অ্যাডজাস্ট করতে যাই তাহলে আমাদের দুটো প্রক্রিয়াকে অবলম্বন করতে হয়। একটি হলো কি, সমাজের চাহিদা অনুযায়ী আমি নিজেকে পরিবর্তন করব, অথবা আমার চাহিদা অনুযায়ী সমাজকে পরিবর্তন করব। সমাজ বলতে এক্ষেত্রে আমি বোঝাবো যে সাপোজ আমি নতুন একটি পরিবারে গেলাম সেখানে বসবাস করার জন্য। আমি কি করব? ফার্স্টেই চেষ্টা করব তাদের যে সংস্কৃতি রয়েছে, তাদের যে সংস্কার রয়েছে, তাদের যে ঐতিহ্য রয়েছে সেটাকে রক্ষা করা, সেগুলোকে মেনে চলা। এবং তখন যখন আমি সেগুলো পারবো না, দিনের পর দিন চেষ্টা করব, সেগুলো যদি আমি না পারি, সেগুলো যদি খুবই রক্ষণশীল হয়, তখন আমি কি করব? সেই যদি ভুল কিছু থাকে সেই ভুল ভ্রান্তিগুলোকে সংশোধন করে আমি চেষ্টা করব সেই পুরো পরিবারের মধ্যে কিছু পরিবর্তন আনা, তাদের ধ্যান ধারণার পরিবর্তন আনা, এবং তার ফলে আমাকে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করিয়ে নেব, অভিযোজন করিয়ে নেব। তো এই অভিযোজনমূলক প্রক্রিয়া কিন্তু শিক্ষা আমাদের একটি পরিবেশের সঙ্গে বা সমাজের সঙ্গে অভিযোজন ঘটাতে কিন্তু সাহায্য করে। তো এই গেল। এছাড়া কি বলবো, যে শিক্ষা পরিকল্পিত আর উদ্দেশ্যমুখী, শিক্ষার যে
জাতীয়তা এবং আন্তর্জাতিকতার বোধ রয়েছে, এটা কিন্তু শিক্ষার মাধ্যমেই সম্ভব। যে আন্তর্জাতিক বোঝাপড়া এবং জাতীয়তা বোধ, এগুলো আমাদের শিক্ষা না থাকলে আমাদের মধ্যে সম্ভব নয়। সবসময় যে ফর্মাল এডুকেশনের মাধ্যমেই সম্ভব হবে এমন কিছু নয়, যে আমি খুব অনেক ডিগ্রি অর্জন করেছি, অনেক ডিপ্লোমা অর্জন করেছি, আমি যদি আমার মধ্যে যদি জাতীয়তা বোধ আমি জাগাতে চাই, সেটা কি সম্ভব? সবাই কি সেটা করতে পারে? তা কিন্তু না। এমন অনেকেই আছে শিক্ষিত লোক যারা মানে ফর্মাল এডুকেশনে শিক্ষিত, তারা কিন্তু অনেক এই ধরনের কাজ কিন্তু তারা করতে পারে না, অনেক খারাপ খারাপ কাজে তারা যোগ দেয়। আবার এমনও আছে, আমরা অতীতে ইতিহাস ঘাটলে দেখতে পাবো যে এমন অনেক মানুষ আছে যারা কিনা হয়তো সেই স্কুল এডুকেশন, যেটা আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেটাতে হয়তো কোনো ডিগ্রি অর্জন করেনি, কিন্তু তারা আমাদের তাদের মধ্যে আমরা দেখতে পাই প্রচুর পরিমাণে, তাদের মধ্যে দেখি জাতীয়তা বোধ রয়েছে, সেই জ্ঞান কিন্তু তাদের মধ্যে রয়েছে। তো শিক্ষা কিন্তু জাতীয়তাবোধ আর আন্তর্জাতিক বোঝাপড়াতে সাহায্য করে। শিক্ষা হলো রক্ষণশীল এবং সংস্কারমুখী প্রক্রিয়া। শিক্ষা ব্যক্তিমুখী এবং সমাজমুখী প্রক্রিয়া। শিক্ষা একদিক থেকে যেমন কলা, অন্য দিক থেকে তেমন বিজ্ঞান। এই গেল নেচার অফ এডুকেশন 1.3.4 ইউনিট 1 এরই একটি পার্ট। নেক্সট আমরা যাব 1.4। 1.4 এ আমরা দেখব যে এইমস অফ এডুকেশন। এইমস অফ এডুকেশন কি দেখব? যে এখানে শিক্ষার লক্ষ্যগুলিকে দেখব। আমরা এতক্ষণ শিক্ষা কি, তার বৈশিষ্ট্য কি হবে, এগুলো আমরা দেখলাম। এবার শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তি কি কি লক্ষ্য পূরণ করতে পারে, শিক্ষার কি লক্ষ্য রয়েছে, যে একজন ব্যক্তি তার সেই শিক্ষা মানে সে শিক্ষা পাঠ করে বা সে পড়াশোনা করে সে সেই লক্ষ্যগুলো পূরণ করতে পারবে, তার জীবনে সমস্ত চাহিদা পূরণ হবে, সেটা আমরা দেখব। তো এইমস অফ এডুকেশনকে আমরা তিনটি অ্যাঙ্গেলে দেখব। এক হচ্ছে ইন্ডিভিজুয়াল এইমস অফ এডুকেশন, সেকেন্ড হচ্ছে সোশ্যাল এইম অফ এডুকেশন, আর থার্ড হচ্ছে ডেমোক্রেটিক এইমস অফ এডুকেশন। তো এখানে ইন্ডিভিজুয়াল এইমস অফ এডুকেশনে কি দেখব? ইন্ডিভিজুয়াল এইমস অফ এডুকেশনে আমরা দেখব এটি হলো ব্যক্তিমুখী শিক্ষার লক্ষ্য। এবার ব্যক্তিমুখী শিক্ষার লক্ষ্য বলতে আমরা ঠিক কি বলবো? এটা হচ্ছে 1.4.1 ইন্ডিভিজুয়াল এইমস অফ এডুকেশন। এখানে আমরা দেখব যে ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ এবং তার স্বাভাবিক বিকাশ, এটা কিন্তু ব্যক্তিমুখী শিক্ষার অন্যতম লক্ষ্য। ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ, সর্বাঙ্গীন মানে আমি আগেও আলোচনা করেছি, দেখেছো যে শারীরিক, মানসিক, বৌদ্ধিক, তার নৈতিক, আধ্যাত্মিক সমস্ত ধরনের বিকাশ যদি সম্ভব হয় তাহলেই তাকে সর্বাঙ্গীন বিকাশ বলবো। এছাড়া আমরা কি বলবো? যে শিক্ষার্থীর মধ্যে স্বাভাবিক বিকাশ ঘটেছে কিনা। স্বাভাবিক বলবো এই কারণ হচ্ছে একজন ব্যক্তি স্বাভাবিক কিনা সেটা কিন্তু সমাজ নির্ধারিত। আমাদেরকে সমাজ যে দিকগুলো ঠিক করে দিয়েছে, যে এই ব্যক্তির পার্টিকুলার কোনো ব্যক্তির মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে একটা নর্মস সেই আছে যে এর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে সে ব্যক্তি, যদি এই বৈশিষ্ট্যগুলো না থাকে তাহলে কিন্তু সে কিন্তু কোনো অস্বাভাবিক মানে যাদেরকে আমরা স্পেশাল নিডস চাইল্ড বলি, সেই ধরনের কোনো ব্যক্তি অথবা প্রতিভাবান কোনো ব্যক্তি হিসাবে আমরা তাদেরকে চিহ্নিত করব, সে অন্য প্রসঙ্গ। যাই হোক, কিন্তু শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের প্রধান লক্ষ্য, অন্যতম লক্ষ্য হলো কি? ব্যক্তির সর্বাঙ্গীন এবং স্বাভাবিক বিকাশ। এটা কিন্তু সম্পূর্ণ সংকীর্ণ অর্থ, এটা কিন্তু একটি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সংকীর্ণ অর্থ। কারণ হচ্ছে এক্ষেত্রে প্রকৃতিবাদী যারা রয়েছে, যারা ন্যাচারালিস্টদের ওয়েস্টার্ন ফিলোসফি, ন্যাচারালিস্টদের মধ্যে আমরা দেখতে পাই যে যে ব্যক্তি স্বাতন্ত্র্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যক্তি স্বাতন্ত্র্য বলতে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এখানে
যে প্রত্যেক মানুষের কিন্তু তার চিন্তা ভাবনা, তার ধ্যান ধারণা সমস্ত কিন্তু একজনের থেকে আরেকজনের কিন্তু পৃথক। হ্যাঁ, তো এই এক ব্যক্তি আরেক ব্যক্তির থেকে পৃথক, এটি হচ্ছে ব্যক্তির স্বাতন্ত্র্য বোধ। তো এই প্রকৃতিবাদীরা এটাকে খুবই গুরুত্ব দিয়েছে। তো আমরা দেখব যে প্রকৃতিবাদীদের প্রকৃতিবাদী দর্শনের নীতি অনুযায়ী যে ব্যক্তিমুখী শিক্ষার লক্ষ্য কিন্তু এটি, ঠিক আছে। তো এবার দেখবো তাহলে এই ব্যক্তিমুখী শিক্ষার লক্ষ্য বা ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য তাহলে কি হবে, যে বেটার লিভিং অ্যান্ড ফুলফিলিং ইন্ডিভিজুয়াল নিডস। এখানে হচ্ছে কি যে প্রত্যেক, ওই যে বলছিলাম ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ, এই যে প্রত্যেক মানুষের আলাদা আলাদা করে তার নিড গুলো, তার চাহিদা গুলো পূরণ হচ্ছে কিনা সেটা কিন্তু দেখার দায় হচ্ছে শিক্ষার। শিক্ষার লক্ষ্যই হবে ব্যক্তির চাহিদা পূরণ করা। তো এই প্রকৃতিবাদী দর্শন কিন্তু এই নীতিগুলো গ্রহণ করেছে, এবং প্রকৃতিবাদী দর্শন গ্রহণ করেছে বলে আমরা বলতে পারি যে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার লক্ষ্যে কিন্তু প্রকৃতিবাদী দর্শন কিন্তু সাহায্য করেছে, এবং তার মতাদর্শকে, তার লক্ষ্যগুলোকে আমরা ইম্পর্টেন্স দেবো এই ব্যক্তিমুখী শিক্ষার লক্ষ্যতে। তো এইবার দেখবো যে ব্যাপক অর্থে কি বলবো। ব্যাপক অর্থে ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য কি হবে, যে ব্যক্তি বসবাস করে একটি সমাজে, তাই তো? ব্যক্তি যেখানে বসবাস করবে সমাজে আগে একটু বলি, কোনো ব্যক্তি যখন বসবাস করবে সে তার একটি ফ্যামিলি বা একটি পরিবারের মধ্যে বসবাস করবে, এবং সেই পরিবারের মাধ্যমে সে একটি পাড়া গ্রাম তার মধ্যে বসবাস করবে, এবং সেই পাড়া গ্রামের আরো আমি যদি বাড়িয়ে বলি, এরকম করে করে সে কিন্তু একটা গ্রুপ এবং অনেকগুলো গ্রুপ নিয়ে তারপরে একটি সোসাইটি তৈরি হবে। তো এই ধরনের ব্যক্তি কিন্তু সমাজের একটি অংশ, ব্যক্তি বসবাসই করে কিন্তু সমাজে। তো তার মানে একজন ব্যক্তির যদি কোনো কারণে ভালো হয় তাহলে পুরো সমাজেরই ভালো হবে। তো এরকম একজন ব্যক্তি, দুজন ব্যক্তি, এরকম করতে করতে যদি একটি সমাজের সমস্ত ব্যক্তি ভালো হয়, মঙ্গল হয়, কল্যাণ হয়, তাহলে কিন্তু সমাজেরও কল্যাণ সম্ভব। তো এই গেল ব্যক্তিমুখী শিক্ষার ব্যাপক অর্থ। এবার দেখব ব্যক্তিমুখী শিক্ষার বা ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যগুলো কি কি। ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তির জীবনে পূর্ণতা আনা। ব্যক্তির জীবনে পূর্ণতা আনা বলতে কি বুঝবো, যে কোনো ব্যক্তি যখন যদি তার জীবনে পূর্ণতা না আসে, যদি পূর্ণতা না আসে বলতে গেলে তার চাহিদা যদি পূরণ না হয়, তার লক্ষ্য যদি জীবনে সে লক্ষ্যে যদি না পৌঁছায়, তাহলে কিন্তু ব্যক্তি কোনোদিনই তার জীবনে পূর্ণতা আসতে পারে না। তো ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য কিন্তু হবে ব্যক্তির জীবনে পূর্ণতা আনা। সেকেন্ড পয়েন্ট হিসাবে আমি বলতে পারি যে ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ ঘটানো, অর্থাৎ ব্যক্তির দৈহিক বিকাশ ঘটানো, তার মানসিক বিকাশ ঘটানো, তার জ্ঞানমূলক বিকাশ ঘটানো, তার নান্দনিক বিকাশ ঘটানো, তার নৈতিক বিকাশ ঘটানো, তার আধ্যাত্মিক বিকাশ ঘটানো, তার বৌদ্ধিক বিকাশ ঘটানো। এইগুলো যদি সম্ভব হয়, এই সব বিকাশগুলো যদি একজন ব্যক্তির মধ্যে সম্ভব হয়, তাহলে কিন্তু সেটা ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য হিসেবে কিন্তু আমরা বলতে পারি, সেটাকে গ্রহণ করতে পারি। তো ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য হিসাবে যে সর্বাঙ্গীন বিকাশ, মানে একজন ব্যক্তি কি সর্বাঙ্গীন বিকাশ কি সম্ভব? তবে হ্যাঁ, সামগ্রিকভাবে সম্ভব। হয়তো কারো দৈহিক বিকাশ মানে সে খুবই দৈহিক দিক থেকে খুবই পরিপূর্ণ হবে এমনটি হবে না, যে তার মধ্যে কোনো অসুস্থতা থাকবে না। সেক্ষেত্রে তার ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ দু ধরনের স্বাস্থ্যই ভালো থাকবে, এমন যে হবে তা তো আমরা বলতে পারি না। কিন্তু শিক্ষা কিন্তু সেটা করবে। ব্যক্তিতান্ত্রিক শিক্ষার কিন্তু লক্ষ্য হবে যে এই সব দিকগুলোর বিকাশ ঘটানো। তো থার্ড পয়েন্ট হিসাবে আমরা বলতে পারি কি, যে আদর্শ মানুষ, মানে যে আদর্শ মানুষ হিসাবে বা আদর্শ নাগরিক হিসাবে একজন ব্যক্তিকে গঠন করে। আদর্শ নাগরিক হিসাবে
যাতে করে সে তার দেশের উন্নয়নে কাজে লাগে এবং সে তার সমাজের উন্নয়নে কাজে লাগে, সে নিজের জীবনে উন্নয়নে নিজেকে সেই উন্নয়নের দোরগোড়ায় পৌঁছাতে পারে, এই দিকটা কিন্তু আমরা দেখব। তো আদর্শ মানুষ হিসাবে বা আদর্শ নাগরিক হিসাবে গঠন করাও কিন্তু ব্যক্তিতান্ত্রিক শিক্ষার একটি লক্ষ্য। এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এই গেল ইন্ডিভিজুয়াল এইমস অফ এডুকেশন। এবার আমরা যেটা দেখব যে ইন্ডিভিজুয়াল এইমস অফ এডুকেশনের মধ্যে যে যে আর্গুমেন্টস ইন ফেভার অফ ইন্ডিভিজুয়াল এইমস অফ এডুকেশন, তোমরা স্টাডি মেটেরিয়ালসে দেখবে যে ওখানে কি ধরনের জিনিস রয়েছে। যে আমরা বলতে পারি যে ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যে মনোবিদদের, যদি সাইকোলজিস্টদের মতামত দেখতে চাই, তো সেখানে কিন্তু দেখব যে সাইকোলজির পার্ট হিসাবে আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে দেখতে পারি, বা অ্যাটিটিউড, পার্সোনালিটি, এগুলো আমরা জানি যে এগুলো সাইকোলজির পার্ট। তো আমরা দেখব যে মনোবিদদের মতে কিন্তু এই ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যকে কিন্তু তারা প্রাধান্য দিয়েছে। কেন প্রাধান্য দিয়েছে? যে একজন ব্যক্তি অপর ব্যক্তির থেকে পৃথক, তার ব্যক্তিত্বের দিক থেকে, তার বুদ্ধির দিক থেকে, তার মানসিক দিক থেকে, তার শারীরিক দিক থেকে, সমস্ত দিক থেকে যে একজন ব্যক্তি অপর একজন ব্যক্তির থেকে পৃথক, সেটা কিন্তু আমরা কাদের থেকে জানতে পারি? মনোবিদদের থেকে জানতে পারি, সাইকোলজি থেকে জানতে পারি। তো এই মনোবিদ্যা থেকে আমরা যখন জানতে পারছি, তো দেখো তাহলে ব্যক্তিকে বেশি গুরুত্ব দিচ্ছে এখানে, তাহলে শিক্ষার্থীকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সঙ্গে এটি সামঞ্জস্য বিধান করছে। তো আমরা সেই কারণে মনোবিদদের মতামত কিন্তু আমরা ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের ক্ষেত্রে কিন্তু নেব, অ্যাকসেপ্ট করব। তো এরপরে যদি আমরা বায়োলজিস্ট তাদের কথা দেখি, যে বায়োলজিতে কি আলোচনা হচ্ছে, বিভিন্ন জীব নিয়ে, তাদের শারীরিক গঠন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে কিন্তু বলা হচ্ছে যে মানুষ কিন্তু প্রত্যেক মানুষ কিন্তু এক একটি একক জীব, এবং বলা হচ্ছে যে প্রত্যেক মানুষের কিন্তু চোখ, নাক, মুখ একজন মানুষের থেকে আরেকজনের কিন্তু পৃথক। এবং এই জন্য কিন্তু ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যে প্রত্যেকের কিন্তু যে ওই মানুষটির মুখ আছে, ওই মানুষটির চোখ আছে, মানে এর দরকার নেই তার একটা চোখ নিয়ে দেখবে, এমন কিন্তু নয়। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু তার বায়োলজির দিক থেকে তার যে যে জিনিসগুলো থাকা উচিত সেগুলো কিন্তু, অর্থাৎ ব্যক্তিকে গুরুত্ব দিচ্ছে। তো ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যে কিন্তু এটি প্রযোজ্য। তো এবার যদি আমরা আইডিয়ালিজমে দেখি, ভাববাদীরা কি বলেছে? ভাববাদীরা কি বলছেন? যে সেখানে শিক্ষার লক্ষ্য হিসাবে বলা হচ্ছে ভাববাদে যে আত্ম উপলব্ধি, সেলফ রিয়েলাইজেশন হলো শিক্ষার লক্ষ্য। তো আত্ম উপলব্ধি যদি শিক্ষার লক্ষ্য হয়, অর্থাৎ নিজেকে উপলব্ধি বলছে ভাববাদে, বলছে এটাই শিক্ষার লক্ষ্য। তো তাহলে এখানে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সঙ্গে একমত, তারা ব্যক্তিকে বেশি গুরুত্ব দিচ্ছে, অর্থাৎ বলছে যে প্রতিটি ব্যক্তি কিন্তু পরমাত্মার একটি অংশ, তার মধ্যে কিন্তু পরম ব্রহ্ম বিরাজমান প্রত্যেক ব্যক্তির মধ্যে। ব্যক্তি হিসাবে আমরা জানি সে তো যদি ভাববাদ অনুযায়ী বলি, সে তো জীবাত্মা। হ্যাঁ, তো এই জীবাত্মা কিন্তু প্রত্যেক জীবাত্মার মধ্যেই কিন্তু পরমাত্মা বিরাজমান, পরম ব্রহ্ম কিন্তু বিরাজমান, অর্থাৎ ব্যক্তিকে এখানে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। তো ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যে তাহলে আমরা ভাববাদীদের সম্পর্কে আলোচনা করতে পারি। ভাববাদীরা যেটা বলেছেন সেটা কিন্তু ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের সঙ্গে মিলে যায়। তো এবার যদি আমরা প্রকৃতিবাদীদের দিকে তাকাই, প্রকৃতিবাদী হিসেবে আমরা যে প্রকৃতিবাদের যিনি প্রবক্তা রুশোর কথা জানি, ফ্রয়েবেলের কথা জানি। তো সেখানে কিন্তু আমরা দেখব কি প্রকৃতিবাদীরা বলছেন যে সমাজ কিন্তু কলুষিত, মানে সমাজের থেকে যা একজন ব্যক্তি সে যখন জন্মাবে, একজন শিশু যখন জন্মাবে, সে কিন্তু হয়তো তার অনেক গুণ নিয়ে জন্মাচ্ছে, পরবর্তীকালে সে সমাজের সঙ্গে মিশে তার সমস্ত ভালো গুণগুলো
সে বিসর্জন দিচ্ছে এবং সমাজ থেকে সে খারাপ জিনিসগুলো গ্রহণ করে সে জীবনে প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠতে পারছে না। এটা যদি হয় তাহলে কিন্তু তাহলে বলছে যে প্রকৃতিবাদীরা কিন্তু মানে প্রকৃতিবাদ এরা কিন্তু সমাজকে বেশি গুরুত্ব দিচ্ছে না, এরা কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছে কি ব্যক্তিকে, শিশুকে। আমরা রুশোর এমিলে দেখতে পাই, সেখানে সফি সম্পর্কে আমরা জানতে পারি, সফি একজন চরিত্র, সেখানে আমরা নারী শিক্ষা সম্পর্কে জানতে পারি। এবং এমিল নিজে একটি চরিত্র, এমিল চরিত্র রয়েছে, এমিল একটি বুক। তো রুশোর এই বইয়ে এমিল গ্রন্থে আর কি, সেখানে এমিল যে চরিত্রটি রয়েছে সেই চরিত্রে বলা হচ্ছে যে এমিলের শিক্ষা কিন্তু 12 বছরের পর থেকে শুরু হবে এবং সে কিন্তু শিখবে, প্রতিদিন শিখবে, সে নিজে ঠকতে ঠকতে শিখবে। সে কোনো সমস্যা পাবে এবং সেটা নিজে নিজেই সমাধান করতে করতে শিখবে, কিন্তু সে প্রকৃতি থেকে শিখবে। অর্থাৎ প্রকৃতি কিন্তু তার প্রধান শিক্ষক হবে। হ্যাঁ, তো এই যে এমিলকে গুরুত্ব দেয়া, যে তার চাহিদা, তার ইচ্ছা, তার নিজের ধ্যান ধারণা, তার থেকেই কিন্তু সে নিজে শিখবে। তার কতটা চাহিদা রয়েছে সে ততটাই শিখবে, তাকে তার চাহিদার বেশি শেখানোর প্রয়োজন নেই। তাই জন্য কিন্তু প্রকৃতিবাদে কিন্তু কারিকুলামকে অত বেশি গুরুত্ব দেওয়া হয়নি। তো প্রকৃতিবাদীরাও কিন্তু তাহলে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সঙ্গে একমত। তারা কিন্তু তাদের মধ্যে আমরা তাহলে রুশো, ফ্রয়েবেল, পেস্তালসি এনাদের সবার কিন্তু দেখতে পাচ্ছি এনাদেরকে, যে যারা প্রকৃতিবাদের জনক রুশো এবং প্রকৃতিবাদী যারা, তারা কিন্তু তাহলে ব্যক্তিকে বেশি গুরুত্ব দিয়েছে। এবার যদি আমরা প্রয়োগবাদ দেখি, প্রয়োগবাদ প্র্যাগমাটিজম, এখানে কিন্তু প্রয়োগবাদে কিন্তু প্রয়োগবাদীরা বলছেন যে কর্মধারাকে তারা বেশি গুরুত্ব দিচ্ছে, যে কোনো একজন ব্যক্তিকে যে প্রজেক্ট মেথড সেগুলোর মাধ্যমে কি বলা হচ্ছে যে কোনো একটি ব্যক্তিকে তাকে একটি সমস্যা দেয়া হবে এবং সে সেই সমস্যা ধাপে ধাপে সমাধান করবে, সে ধাপে ধাপে সমাধান করবে। অর্থাৎ ব্যক্তি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করতে করতে সে শিখবে। অর্থাৎ ব্যক্তিকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে, অন্য কাউকে নয়। তো ব্যক্তি কতটা কর্মমুখী হচ্ছে সে তার কর্মের দ্বারা, সেখানে তো শিক্ষার মেইনই লক্ষ্য সেখানে যে ব্যক্তিকে মানে কর্মমুখী করা, কর্মধারাই হচ্ছে এই শিক্ষার প্রধান লক্ষ্য। তো সেখানে সেই যে ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য আর প্রয়োগবাদীদের তাদের মতামত প্রায় খানিকটা মিলে যাচ্ছে। তো প্রয়োগবাদকেও আমরা এখানে অ্যাকসেপ্ট করব। তো তারপর যদি আমরা দেখি ডেমোক্রেসি মানে গণতন্ত্র, আমরা সবাই জানি। তো গণতন্ত্রে বিশ্বাসী যারা, বর্তমান গণতন্ত্রে যারা বিশ্বাসী, অধিকাংশ দেশই কিন্তু ব্যক্তিতান্ত্রিক শিক্ষার আদর্শকে গ্রহণ করেছে। কেন না, একজন ব্যক্তি তার যে তাকে গণতান্ত্রিক হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো গ্রহণ করার প্রয়োজন আছে সেগুলো কিন্তু এই ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের মধ্যেই পড়ে। তো আমরা বলতে পারি গণতন্ত্রে, বর্তমান আধুনিক গণতন্ত্রে বিশ্বাসী যে দেশগুলি রয়েছে এরা কিন্তু শিক্ষার ব্যক্তিতান্ত্রিক আদর্শকে খানিকটা গুরুত্ব দিয়েছে। তো এই গেল আর্গুমেন্টস মানে সপক্ষে যুক্তি। এবার যদি আমি বিপক্ষে যুক্তি দেখাই, যে ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যে যদি আমরা বিপক্ষে যুক্তি দেখাই তাহলে কি বলবো, যে এখানে কিন্তু ভাববাদী যে যুক্তি রয়েছে, যেখানে বলা হচ্ছে পরমাত্মার অংশ মানে আত্ম উপলব্ধি হচ্ছে শিক্ষার লক্ষ্য। তো এখানে শুধুমাত্র ব্যক্তির আত্ম উপলব্ধি এটা যদি শিক্ষার লক্ষ্য হয়, তাহলে আমরা এর বিরুদ্ধে যদি বলতে যাই, এখানে কিন্তু মানে শুধুমাত্র ব্যক্তির নিজেকে গুরুত্ব দেওয়া হচ্ছে, অন্য কিছুকে বেশি গুরুত্ব দেওয়া হয়নি। তার আত্মা, পরমাত্মা, জীবাত্মা এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে, যেগুলো কিন্তু ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের সঙ্গে কিন্তু হয়তো সামঞ্জস্যমুখী, সেটা কিন্তু সংকীর্ণ অর্থে, কিন্তু ব্যাপক অর্থে কিন্তু সেটা মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়।
এছাড়া প্রকৃতিবাদীতে যে শিশুর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, এমিলের কথা বললাম, এমিলের ওপর যে গুরুত্ব দেওয়া হচ্ছে, তার নিজের ইচ্ছা অনিচ্ছা সবকিছুর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা কিন্তু তাহলে মনোবিদ্যাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সাইকোলজিকে, সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। সবসময় যে ব্যক্তির ইচ্ছাকে গুরুত্ব দিয়েই শিক্ষা সে গ্রহণ করবে, শিক্ষার লক্ষ্য ব্যক্তির ইচ্ছা মতোই হবে, তার ব্যক্তির আদর্শ অনুযায়ী শিক্ষার লক্ষ্য হবে, এমন কিন্তু নয়। তার মধ্যেও কিছু ত্রুটি থাকবে এবং সেই ব্যক্তি কিন্তু স্বার্থপর এবং স্বার্থান্বেষী হয়ে উঠবে খানিকটা। তো সেখানে কিন্তু পরিবেশের কথা একদমই বলা হচ্ছে না। তো পরিবেশের প্রভাবকে পুরোপুরি গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু দেখতে হবে যে পরিবেশের প্রভাবহীন ত্রুটি কিন্তু এই ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যে বিপক্ষে যুক্তি হিসাবে আমরা কিন্তু ধরতে পারি। এবার কি দেখবো, যে বিভ্রান্তিকর জৈবিক যুক্তি, যে প্রত্যেক মানুষ জৈবিক একটি সত্তা, এই যে তাদের চোখ, তাদের চোখের মনির রং প্রত্যেকের আলাদা, এই যে আমরা এখন দেখছি যে বর্তমানে আধার কার্ড, সেখানে এই যে রেটিনা স্ক্যান করা হচ্ছে, তাহলে নিশ্চয়ই প্রত্যেক মানুষের চোখে মানে চোখটা এক নয়, তাই না? প্রত্যেকের চোখই আলাদা। তো তাহলে এই যে প্রত্যেকের হাতে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু সবার আলাদা। তো এই জন্য এটি কিন্তু সবসময় যে এটি এই এই লক্ষ্যকে মানে এই জৈবিক দিকগুলোকে বেশি গুরুত্ব দিলে সেটাও কিন্তু শিক্ষার্থীর আর কি সর্বাঙ্গীন বিকাশে কিন্তু সাহায্য করতে পারে না, এবং সেটা কিন্তু সম্পূর্ণ বিভ্রান্তিকর, এবং সেই বিভ্রান্তিকর জৈবিক যুক্তি কিন্তু আমরা ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যে বিপক্ষে যুক্তি হিসাবে ধরতে পারি। এরপরে যেটা বলবো, প্রয়োগবাদের আংশিক প্রয়োগ কেন বলবো? কারণ হচ্ছে কি, যে আমরা শুধু সেখানকার ব্যক্তির কর্ম এবং তাকে একটি সমস্যা দেওয়া হলো এবং সেই সমস্যার সমাধান সে এক একটি পর্যায়ের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় সে সম্পূর্ণ করছে এবং ব্যক্তিকে কর্মমুখী বৃত্তিমুখী করাই হচ্ছে সেখানকার লক্ষ্য। তো এটা যদি কোনো শিক্ষার যদি লক্ষ্য শুধুমাত্র একজন শিক্ষার্থী বা একজন ব্যক্তির শুধুমাত্র তাকে কর্মমুখী করা হয়, তাহলে বোধহয় সমাজ থেকে এই মূল্যবোধ, যে আমরা মানবিকতা, মানসিকতা এইসব শব্দগুলোর উল্লেখ করি, সেগুলো বোধহয় লুপ্ত হয়ে যায়। তো এই জন্য কিন্তু প্রয়োগবাদের কিন্তু আংশিক প্রয়োগ কিন্তু রয়েছে। তো এরপর মনোবৈজ্ঞানিক নীতির যে অপব্যাখ্যান করা হলো, যে মানে মনোবিদ্যার যে নীতিগুলো, যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা পার্সোনালিটি বা ইন্টেলিজেন্সের যে কথাগুলো বলা হলো, এখানে কিন্তু ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র একজন ইন্ডিভিজুয়াল, একজন শিক্ষার্থী, তার পার্টিকুলার তার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোর কথা মাথায় রেখেই শুধু যে শিক্ষার লক্ষ্য হবে, একজন মানুষের তো এক একটা বৈশিষ্ট্য, তো দেখতে হবে। সেটার জন্য একটি শিক্ষা ব্যবস্থা চালু করার আগে একটি কোর্স শুরুর পূর্বে আমি বলেছি যে অবজেক্টিভ গুলো থাকে, বা ধরো কোনো কারিকুলাম তৈরি করার আগে তার জন্য কিন্তু সার্ভের প্রয়োজন আছে, এবং সেই সার্ভের মাধ্যমে কিন্তু আমরা দেখতে চাইবো যে কোন কোন বৈশিষ্ট্যগুলো শিক্ষার্থীর, কোন কোন বৈশিষ্ট্যগুলো একজনের সঙ্গে অপরজনের মিলছে, এবং সেই বৈশিষ্ট্যগুলোর ওপর সার্ভে করে যে মিলগুলো আমরা খুঁজে পাবো, সেই মিলগুলো দেখেই কিন্তু আমরা পাঠ্যক্রম তৈরি করব, এবং শিক্ষার্থী পার্টিকুলার সেই দিকগুলো, তার মানসিক সেই দিকগুলো দেখে আমরা কিন্তু পাঠ্যক্রম তৈরি করব এবং সেই অনুযায়ী শিক্ষার লক্ষ্য রাখবো। হ্যাঁ, এই গেল শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। এইবার যদি আমরা সমাজতান্ত্রিক লক্ষ্য দেখি, সোশ্যাল এম অফ এডুকেশন, সেখানে আমরা কি দেখব? সোশ্যাল এমস অফ এডুকেশন, সেখানে কিন্তু আমরা দেখব যে একজন ব্যক্তির থেকে কিন্তু অন্য ব্যক্তি কিন্তু আলাদা, সেটা আমরা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে দেখলাম। এবার এখানে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে কিন্তু আমরা যা যা দেখেছি সমাজতান্ত্রিক লক্ষ্যে ঠিক তার বিপরীত দেখব, অর্থাৎ ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সঙ্গে সমাজতান্ত্রিক লক্ষ্যকে একটি বিপরীত হিসাবে আলোচনা করব, এটা তোমরা মাথায় রাখবে।
তো বিপরীত হিসাবে কিভাবে, ওখানে ব্যক্তিকে বেশি গুরুত্ব দিচ্ছিলাম, এখানে সমাজকে বেশি গুরুত্ব দেব। এবার চরম ব্যক্তিতান্ত্রিক যারা রয়েছে তাদের কথা, তাহলে সেই তাদের যে লক্ষ্য, চরম ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যগুলোকে আমরা বাদ দেব, তাহলে সেটা ব্যাপক হবে এবং সেটা সেই ব্যাপক অর্থ, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের ব্যাপক অর্থ খানিকটা সমাজতান্ত্রিক লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য। তো সমাজতান্ত্রিক লক্ষ্যের কিন্তু সংকীর্ণ অর্থে আমরা দেখতে পাবো যে এটি কিন্তু ব্যক্তির থেকে অনেক বেশি সমাজের ওপর গুরুত্ব দিয়েছে। তাহলে ব্যক্তির থেকে কিন্তু অনেক বেশি কিন্তু সমাজের ওপর গুরুত্ব দিয়েছে। এটা আবার একটু বলে রাখি, এটা কিন্তু সংকীর্ণ অর্থ, সম্পূর্ণই সংকীর্ণ অর্থ। অর্থাৎ চরম সমাজতন্ত্রবাদীদের মতে মানুষ কিন্তু সমাজের দ্বারা নিয়ন্ত্রিত, মানুষ সমাজের দ্বারা নিয়ন্ত্রিত, মানে সমাজই প্রথম অগ্রাধিকার পাচ্ছে, মানুষ কিন্তু না। মানুষ জাস্ট তার একটি অংশ, সমাজের একটি অংশ মাত্র, আর কিছু না। অনেকগুলো মানুষ দিয়ে একটি সমাজ তৈরি হচ্ছে। তো সমাজ মানুষের দ্বারা সৃষ্ট নয়, সমাজ হচ্ছে একটি অতি মানবিক সত্তা, অতি মানবিক সত্তা। এবং এখানে বলা হচ্ছে যে সমাজই সর্বশ্রেষ্ঠ, সমাজই সবকিছু। তো সেখানে কিন্তু ব্যক্তিকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে না। এটা কিন্তু সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের কিন্তু একদম সংকীর্ণ অর্থ, এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে কি ব্যাপক অর্থ। ব্যাপক অর্থ কি, সমাজ ও ব্যক্তি দুজনেই কিন্তু একে অপরের পরিপূরক। অর্থাৎ সমাজ ছাড়া যেমন ব্যক্তি সম্ভব নয়, ব্যক্তি ছাড়াও কিন্তু সমাজ সম্ভব। দুটো কিন্তু একে অপরের মানে একই মুদ্রার দুটি পিঠ, একদিকে সমাজ, একদিকে ব্যক্তি। হ্যাঁ, তো এই যে সমাজ আর ব্যক্তি একে অপরের পরিপূরক এবং একে অপরের বিকাশেও কিন্তু সাহায্য করছে। এটা খুবই কি বলবো, ইন্টারেস্টিং একটা বিষয় যে একদিকে দেখো সমাজ যেমন ব্যক্তিকে সাহায্য করছে, যে তার জীবনে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাকে কর্মমুখী করছে, তার চাহিদা পূরণ করছে, তার লক্ষ্য পূরণ করছে। ঠিক তেমনি ব্যক্তিও তেমনি ব্যক্তির উন্নতির সঙ্গে সঙ্গে সমাজের উন্নয়ন ঘটাতে সাহায্য করছে। এটা কিন্তু সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের ব্যাপক অর্থ। এবার যদি আমরা সপক্ষে যদি কোনো যুক্তি দেখাতে চাই, সপক্ষে যদি যুক্তি দেখাতে চাই তাহলে কি রকম যুক্তি হবে, যে সপক্ষে যে যুক্তিগুলো রয়েছে সেখানে কি বলা হচ্ছে, যে সামাজিক কল্যাণ সাধন করা। সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য হচ্ছে কি সামাজিক কল্যাণ সাধন করা, অর্থাৎ সমাজের কল্যাণ, সমাজের কোথায় মঙ্গল হবে সেটার দিকে নজর দিতে হবে। সমাজের কি করে বিকাশ হবে, সমাজের কি করে উন্নয়ন হবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়া সমাজের যে সংরক্ষণগুলো রয়েছে, যে সংস্কৃতি ঐতিহ্য, সেগুলোকে সংরক্ষণ করতে হবে এবং সেগুলোকে শিক্ষার মাধ্যমে কিন্তু বহন করে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন, অর্থাৎ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কিন্তু সেটাকে বহন করে নিয়ে যেতে হবে, ট্রান্সমিশন করতে হবে। বোঝা গেছে? তো কালচার আমরা জানি এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বহন হয় এবং সেটা কিন্তু শিক্ষার মাধ্যমে হয়, আর সেটাই কিন্তু সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্যে সপক্ষে যুক্তি। তো যেই সংস্কৃতি এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বহন করা হবে, তাহলে তার মাধ্যমে শিক্ষার্থী বা ব্যক্তি তার ঐতিহ্য সম্পর্কে ওয়াকিবহাল হবে, তার সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল হবে, সে নিজের উন্নয়ন ঘটাতে সাহায্য করবে এবং সমাজের উন্নয়নেও সাহায্য করবে। তো এটা কিন্তু দেখতে হবে। তাহলে সমাজ একটা জিনিস দেখতে হবে, যে সমাজে কিন্তু ব্যক্তি জন্মায়, সমাজেই বড় হচ্ছে, সমাজেই তার জীবন নির্বাহ করছে এবং সমাজের মাধ্যমেই কিন্তু সে সমাজের মধ্যেই কিন্তু আবার একটা সময় শেষ হয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু তাহলে ব্যক্তির চাহিদা মেটানো মানে ধীরে ধীরে ব্যক্তির চাহিদাগুলো মেটানোর সঙ্গে সঙ্গে আমরা সমাজকেও রক্ষা করব এবং সমাজেরও চাহিদাগুলো পূরণ করব।
ব্যক্তির কর্তব্যই কিন্তু হবে, ব্যক্তির দায়িত্বই হবে কিন্তু সমাজকে রক্ষা করা। কেমন? এটা গেল শিক্ষার সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্যে একটি সপক্ষে যুক্তি। এবার বিপক্ষে যদি আমরা যুক্তি দেখাতে চাই তাহলে কি দেখব? বিপক্ষে যুক্তি যেগুলো আমরা বলবো, যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে আমরা যেগুলো দেখেছিলাম যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে গুরুত্ব দেওয়া হচ্ছে, ব্যক্তি স্বাতন্ত্র্য বোধকে, কিন্তু সমাজতান্ত্রিক লক্ষ্যে কিন্তু সেটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। এটা মাথায় রাখতে হবে। এছাড়া কি দেখো, একটা জিনিস, আমরা যদি শুধুমাত্র সমাজের দিকে কনসেন্ট্রেশন দিই, সমাজ নিয়ে যদি বেশি ভাবি, সমাজকে রক্ষা করা, সমাজের চাহিদা পূরণ করা, এগুলোর কথা যদি বেশি ভাবি, তাহলে কিন্তু ব্যক্তির চাহিদাগুলো কিন্তু মূল্যহীন হবে। সেক্ষেত্রে কিন্তু ব্যক্তির যে সৃজনী প্রতিভা রয়েছে সেগুলোর কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ ব্যক্তির মধ্যে যে ক্রিয়েটিভিটি গুলো রয়েছে, যে সৃজনী শক্তিগুলো রয়েছে, সেগুলো কিন্তু সম্ভব ব্যক্তিকে যদি আমরা ঠিক মতো তার প্রতিভাগুলোকে যদি প্রকাশ পেতে সাহায্য করি। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো একটি পার্টিকুলার কাজ দেয়া হলো কোনো ব্যক্তিকে, সে সেই কাজকে হয়তো সমাজ নির্ধারিত যে নীতিগুলো রয়েছে সেই পথে করলো, আবার কেউ একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করলো, যে অন্যরকম ভাবে নতুন কিছু আবিষ্কার করলো, তার মধ্যেই তো আমরা বলবো যে তার মধ্যে সৃজনী প্রতিভা অনেক বেশি রয়েছে। তো এই সৃজনী প্রতিভার কিন্তু বিকাশ কিন্তু সম্ভব নয়, ফলে সমাজের অগ্রগতিও কিন্তু ব্যাহত হবে। সেই দিকটা আমাদের মাথায় রাখতে হবে। তো এটা কিন্তু সমাজতান্ত্রিক লক্ষ্যের কিন্তু বিপক্ষে যুক্তি। এছাড়া কি সকল ব্যক্তির কিন্তু কল্যাণ সাধন সম্ভব নয়। সকল ব্যক্তির, আমি যদি প্রতিটি ব্যক্তির যদি ধরে ধরে কল্যাণ সাধন করতে চাই, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। যে সারা কলকাতায় এতজন লোক রয়েছে, হয়তো 3 কোটি বা 5 কোটি, আমি সাপোজ ধরলাম 3 কোটি বা 5 কোটি লোক রয়েছে, প্রত্যেককে ধরে ধরে তার আমি উন্নতি ঘটাবো, প্রত্যেক ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ ঘটাবো ধরে ধরে, সেটা কি সম্ভব? সম্ভব না। তো সকল ব্যক্তির কিন্তু কল্যাণ সাধন সমাজতান্ত্রিক লক্ষ্যের মাধ্যমে সম্ভব নয়, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তো ওভারঅল যদি আমি এবার বলি যে সমাজতান্ত্রিক লক্ষ্য তাহলে কি হওয়া উচিত, যে সমাজতান্ত্রিক লক্ষ্যে তাহলে শিক্ষা হবে কি? শিক্ষা হলো সামাজিক সংগতি বিধানে সাহায্য করবে, অর্থাৎ সমাজের সঙ্গে ব্যক্তিকে অভিযোজন করতে সাহায্য করবে, তাকে মানিয়ে চলতে সাহায্য করবে। এছাড়া কি সুনাগরিক হিসেবে তাকে গড়ে তুলতে সাহায্য করবে, তার সামাজিকীকরণ ঘটাতে সাহায্য করবে। সুনাগরিক হিসাবে আমি এর আগেও আলোচনা করেছি। এবার সামাজিকীকরণ ঘটাতে সাহায্য করবে, অর্থাৎ সমাজের রীতিনীতি আদর্শ সেগুলোকে নিজের মধ্যে রপ্ত করতে পারবে এবং নিজেও সামাজিক হিসাবে গড়ে উঠবে, নিজে সমাজকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে। তো যাই হোক, এই সমাজ শিক্ষা সমাজতান্ত্রিক লক্ষ্যে তাহলে মূল যে লক্ষ্যগুলো তাহলে কি, সেটা হলো সামাজিক সংগতি বিধানের শিক্ষা সাহায্য করবে, সুনাগরিকতার বিকাশ ঘটাতে সাহায্য করবে, সামাজিকীকরণে সাহায্য করবে, শিক্ষা অভিজ্ঞতার পুনর্গঠন ও পুনঃসৃজনে সাহায্য করবে, গণতান্ত্রিক চেতনার বিকাশে সাহায্য করবে, সামাজিক সংগতি, জাতীয়তা বোধ, এগুলো সামাজিক সুরক্ষা এগুলো ঘটাতে সাহায্য করবে, সমাজ নির্ধারিত যে দায় দায়িত্ব কর্তব্য সেগুলো পালন করতে সাহায্য করবে। এছাড়া সমাজ সেবা করতে সাহায্য করবে, আর জীবিকা নির্বাহ করার ক্ষমতা অর্জন করতে কিন্তু সাহায্য করবে। তো এই গেল সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য। এই যে লাস্টের পয়েন্টগুলো বললাম, এগুলো একটু মনে রাখ। তো যাই হোক, এই গেল শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। এবার যদি আমরা ডেমোক্রেটিক এমস অফ এডুকেশন দেখি, ডেমোক্রেটিক এম অফ এডুকেশন সেখানে কি বলছে, যে সেখানে বলা হচ্ছে, আগে আমরা দেখব ডেমোক্রেসি কি। ডেমোক্রেসি হচ্ছে দুটি শব্দ, গ্রিক শব্দ ডেমো আর ক্রেটোস, এই দুটি শব্দ থেকে এসেছে। ডেমো মিনস হচ্ছে কি পিপল, আর ক্রেটোস মিনস হচ্ছে রুল। তো এই যে জনগণের শাসন,
তাহলে ডেমোক্রেসির ব্যুৎপত্তিগত অর্থ হিসাবে আমরা কি দেখব? ডেমোক্রেসির ব্যুৎপত্তিগত অর্থ হলো জনগণের শাসন। তো এটা আমরা লিঙ্কনের ভাষায় বলতে পারি যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। অর্থাৎ সরকার কিন্তু শুধুমাত্র যে অন্য কারো তা না, সেটা কিন্তু মানুষের দ্বারা এবং মানুষের জন্য, জনগণের জন্যই কিন্তু সরকার। সরকার কিন্তু অন্য কারোর জন্য নয়, জনগণের মঙ্গল সাধন করার জন্যই কিন্তু সরকার। তো এই শিক্ষায় কিন্তু এখানে যে লক্ষ্যগুলোর কথা মাথায় রাখতে হবে সেগুলো হলো শিক্ষায় সকলের সমান সুযোগ দিতে হবে, কম্পালসারি ইউনিভার্সাল এডুকেশন সিস্টেম হতে হবে, ইনস্টিটিউশনাল অটোনমি থাকতে হবে, বয়স্ক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, ব্যক্তির বিকাশ আর তার মেনলি ব্যক্তিত্বের বিকাশ আর পেশাগত বিকাশকে গুরুত্ব দিতে হবে। তো এছাড়া কারিকুলামকে বহুমুখী হতে হবে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়া যে সেলফ ডিসিপ্লিন রয়েছে সেগুলো কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এই শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যে। কেমন? তো এই হিসাবে আমি বলতে পারি যে শিক্ষার যে লক্ষ্য তাহলে আমরা দেখলাম, আমি একটু সাম আপ করছি। শিক্ষার লক্ষ্য তিনটি, একটি হলো ইন্ডিভিজুয়াল এম অফ এডুকেশন, আর সোশ্যাল এম অফ এডুকেশন এবং ডেমোক্রেটিক এম অফ এডুকেশন। ওকে।